স্বাগতম সবাইকে। তো আমরা তাপগতিবিদ্যা দেখছিলাম। তাপগতিবিদ্যার যে জগৎটা আছে এই জগতের একটা খুবই ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে সিস্টেম। তো সিস্টেম জিনিসটা কি? আসলে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুকে আমরা বলি ইউনিভার্স বা মহাবিশ্ব বলতে পারি। আমাদের চারপাশে একদম যা কিছু আছে সব কিছুকে একসাথে যদি বলি, আসলে আমরা কোথায় বা সব কিছু কোথায়? সব কিছু আসলে মহাবিশ্বের মধ্যে বা ইউনিভার্সের মধ্যে। তাহলে চিন্তা করতে পারি আমরা সিস্টেমটাকে বোঝার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি, ধরো এই পুরো জিনিসটাকে আমরা ইউনিভার্স ধরে নিলাম। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ইউনিভার্স অথবা মহাবিশ্ব। আচ্ছা, এই ইউনিভার্সের একটা জায়গায় আমরা কোনো একটা কিছু পরীক্ষা নিরীক্ষা করছি বা কোনো একটা বিক্রিয়া সংগঠিত করছি অথবা হচ্ছে কোনো কিছু অবজার্ভ করছি, কোনো টেস্ট করছি আমরা। তাহলে দেখো এই পুরো ইউনিভার্সের কোনো না কোনো একটা প্লেসে, মনে করো আমার ল্যাবে, আমার এই যে ল্যাবে আমি একটা পরীক্ষা নিরীক্ষা করছি। তো এই পুরো ইউনিভার্সের যে জায়গাটাতে আমরা পরীক্ষা নিরীক্ষা অবজারভেশন, তিনটা কথা বললাম। একটা হচ্ছে পরীক্ষার নিরীক্ষার মধ্যে হালকা পার্থক্য আছে, নিরীক্ষা, আরেকটা হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ, আরও বলা যায় বিক্রিয়া বলা যায়, যেখানে বিক্রিয়া সংগঠিত হয়। আচ্ছা, তাহলে আমাদের এই পুরো ইউনিভার্সের যেই জায়গায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বিক্রিয়া এসব জিনিস আমরা করে থাকি, ওই প্লেসটাকে আমরা বলি সিস্টেম। ওইটাকে আমরা বলি সিস্টেম। আমাদের বইয়েও ডেফিনেশনটা এভাবে দেওয়া আছে যে আমাদের ইউনিভার্সে বা মহাবিশ্বের যেখানে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং বিক্রিয়া সংগঠিত হয় সেটাকে সিস্টেম বলা হচ্ছে। তার মানে এই পুরো ইউনিভার্সের যেখানে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বা বিক্রিয়া এগুলো যে কোনো একটা সংগঠিত হবে তাকে আমরা সিস্টেম বলি। যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো একটা সিলিন্ডারের মধ্যে, মনে করো একটা সিএনজি যাচ্ছে, সিএনজি সিলিন্ডারের মধ্যে বেসিক্যালি ওই রিয়াকশনগুলো হচ্ছে, ফলে সিএনজিটা যেতে পারছে। তাহলে ওই সিএনজি সিলিন্ডারের মধ্যে রিয়াকশন হয়, সিএনজি সিলিন্ডারকে আমরা বলবো সিস্টেম। আর সিলিন্ডারের বাইরে যা কিছু আছে তাকে আমরা বলবো, এই যে সিস্টেমের বাইরে যা কিছু আছে, সিলিন্ডারের বাইরে যা কিছু আছে তাকে আমরা বলবো সারাউন্ডিংস, অর্থাৎ চারপাশ, সারাউন্ডিংস। আচ্ছা, টার্মগুলো বাংলা ইংলিশে মনে রাখলে ভালো। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলি সারাউন্ডিংস, এরপর এটা হচ্ছে সিস্টেম। আর সিস্টেম আর সারাউন্ডিংস মিলে, অর্থাৎ পুরো আমরা যদি একদম টোটাল বলি তাহলে টোটালটা হচ্ছে ইউনিভার্স। তাহলে এখান থেকে আমরা চাইলে একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে সিস্টেম আর সিস্টেমের সাথে সারাউন্ডিংস, এই দুটো মিলে কি হবে? আমাদের পুরো ইউনিভার্সটা হবে। তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিংস এই দুটো মিলে আমাদের ইউনিভার্স। তাহলে আরেকবার আমরা রিভিউ দিই। তাহলে দেখো আমাদের এই সব কিছুকে একসাথে বা আমাদের এই পুরো জিনিসটাকে আমরা বলি মহাবিশ্ব অথবা ইউনিভার্স। এই মহাবিশ্বের যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বিক্রিয়া করে থাকি সেটাকে আমরা বলছি সিস্টেম। তাপগতিবিদ্যার জগতের একটা শব্দ এটা সিস্টেম, বাংলায়ও আমরা সিস্টেম বলে থাকি, এটাকে বাংলায়ও সিস্টেম বলে থাকি। এটা তাপগতিবিদ্যার জগতের একটা শব্দ, নিজস্ব শব্দ সিস্টেম। আর এই সিস্টেমের বাইরে যা কিছু আছে তাকে আমরা বলি সারাউন্ডিংস অথবা চারপাশ, পরিবেশ। এটাকে বাংলায় যদি লিখতে চাই পরিবেশ বলে, তবে আমরা সারাউন্ডিংস এই ওয়ার্ডটাকেই বেশি প্রেফার করি বা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে এই যে সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স, এই তিনটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার জগতের তিনটি শব্দ যেটা আমাদের খুব বেশি কাজে দিবে। আচ্ছা, ওকে, ভালো কথা। এখন এই যে সিস্টেম বললাম, সিস্টেম মানে কি? যেখানে আমাদের তাপগতীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, তাপগতীয় প্রক্রিয়া, পরীক্ষা নিরীক্ষা বিক্রিয়া পর্যবেক্ষণ, তাপগতীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেটা সিস্টেম। তো সিস্টেম কয় ধরনের হতে পারে? সিস্টেম 3 ধরনের হতে পারে। এখন আমরা সিস্টেমের প্রকারগুলো দেখব। আচ্ছা, তাহলে সিস্টেম কয় ধরনের? সিস্টেম 3 ধরনের। সিস্টেম কয় ধরনের? সিস্টেম 3 ধরনের। তাহলে দেখো সিস্টেম কি কি সিস্টেম আছে আমাদের কাছে। সিস্টেম তো 3 ধরনের, কি কি সিস্টেম আছে? একটা সিস্টেমকে আমরা বলি ওপেন সিস্টেম, আচ্ছা, অথবা বাংলায় বলবো মুক্ত সিস্টেম। এরপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম অথবা বদ্ধ সিস্টেম, মুক্ত বদ্ধ। আচ্ছা, আর সর্বশেষ যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, এটা একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, তো এখন ভাইয়া কোন সিস্টেম আসলে, কখন আমরা কোন সিস্টেমকে কি বলবো? ওকে, দেখো ওপেন সিস্টেম কাকে বলবো বা মুক্ত সিস্টেম কাকে বলবো? মুক্ত সিস্টেম বলবো, দেখো আমরা তো আগেই বলেছি এটা হচ্ছে আমাদের সিস্টেম, আর সিস্টেমের বাইরেটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিংস। সিস্টেম আর একটা সারাউন্ডিংস। এখন সিস্টেমের সাথে সারাউন্ডিংসের দুটা জিনিসের আদান প্রদানের ভিত্তিতে এই ডিভিশনটা আমরা করেছি। তাহলে আমাদের যে এই যে আমরা যে প্রকারভেদে ভাগ করলাম, এটা কিসের বেসিসে? এটা বেসিস হচ্ছে সিস্টেমের সাথে সারাউন্ডিংসের
আদান প্রদান। এখন কি আদান প্রদান করবে? দুইটা জিনিস আদান প্রদান করবে। কি কি? একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে শক্তি। ভর এবং শক্তি এই দুইটি জিনিসের আদান প্রদানের ভিত্তিতে কার সাথে কার আদান প্রদান হবে? সিস্টেমের সাথে সারাউন্ডিংসের আদান প্রদান হবে। এটার উপর ভিত্তি করে আমরা সিস্টেমকে 3 ভাগে ভাগ করে নিয়েছি: ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। সো এখন কোন সিস্টেমের আন্ডারে কোনটা পড়বে একটু ভালো করে খেয়াল করো। এই যে বললাম সিস্টেমের সাথে সারাউন্ডিংসের আদান প্রদানের ভিত্তিতে 3 ভাগে ভাগ করেছি। যদি ভর এবং শক্তি দুইটাই আদান প্রদান করতে পারে তাহলে সেটা হবে ওপেন সিস্টেম। যদি শুধু শক্তি আদান প্রদান করতে পারবে কিন্তু ভর আদান প্রদান করতে পারবে না, সেটা হবে ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। যদি একটাও আদান প্রদান করতে না পারে, না ভর আদান প্রদান করতে পারবে না শক্তি আদান প্রদান করতে পারবে, তখন তাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম, একেবারে বিচ্ছিন্ন। তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু ফিল করার ট্রাই করি। দেখো, আইসোলেটেড, আইসোলেটেড মানে জিনিসটা বিচ্ছিন্ন, ও কোনো সম্পর্ক নাই কার সাথে? সারাউন্ডিংসের সাথে। কার? সিস্টেমের। কোনো সম্পর্ক নেই। তো কোনো সম্পর্ক না থাকার অর্থ কি? তাদের কোনো ভর কোনো শক্তি আদান প্রদান করবে না, কোনো সম্পর্ক নেই, ও একেবারে বিচ্ছিন্ন। তাহলে ও কোনো ভর ও কোনো শক্তি আদান প্রদান করবে না। তাই এই সিস্টেমটাকে আমরা বলি আইসোলেটেড সিস্টেম। এরপর আসো, ওপেন সিস্টেম কেন বলছি? ও ওপেন, ও সবার জন্য ওপেন, ওপেন ফর অল। ওর মধ্যে ভর আদান প্রদান করতে পারবে, শক্তি আদান প্রদান করতে পারবে, এনার্জি এবং ম্যাস দুইটাই কী করতে পারবে? আদান প্রদান করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে। আর ক্লোজড কেন বলছি? ক্লোজড মানে আসলে এক্ষেত্রে ভরটা যেতে পারবে না, ভর কিন্তু শক্তি, তাপ শক্তি আদান প্রদান করতে পারবে, শব্দ শক্তি আদান প্রদান করতে পারবে। যেমন ফর এক্সাম্পল, মনে করো আমাদের বাসার দুটি রুমের কথা চিন্তা করো। মনে করো একটা রুম দেয়াল দেওয়া আছে, আরেকটা রুম দেয়াল দেওয়া আছে। তাহলে দুটি রুম আমাদের বাসার কি দিয়ে পৃথক করা? একটা দেয়াল দিয়ে পৃথক করা, দেয়ালের সাথে একটা দরজা আছে। তাহলে মনে করো একটা রুমকে আমরা আবদ্ধ করে ফেললাম, একটা রুমকে আমরা সম্পূর্ণভাবে দরজা অফ করে দিলাম, দেয়াল আছে। তাহলে এই রুমটা হবে একটা ক্লোজ সিস্টেম। এখন এখান থেকে কোনো ভর কিন্তু ওই রুমে পাঠাতে পারবো না, দরজা অফ করা। কিন্তু আমরা যদি একটা শব্দ করি, এই কুদ্দুস, এই সকিনা, তাহলে কিন্তু শোনা যাবে, শব্দ শক্তিটা ওইখানে পৌঁছে যাবে। অথবা এই রুমে যদি আমরা একটু এই রুমের তাপমাত্রা বাড়িয়ে দিই, আস্তে আস্তে তাপমাত্রা ওই রুমে চলে যাবে, তাহলে শক্তি আদান প্রদান করতে পারবে। অথবা এই রুমে যদি আমরা লাইট জ্বালিয়ে দিই, হয়তো পাশের রুমে হালকা আলোকিত হবে, তাহলে শক্তি আদান প্রদান করতে পারবে কিন্তু কোনো ভর আদান প্রদান করতে পারবে না। এই ধরনের সিস্টেমকে আমরা বলি ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বেসিক্যালি সিস্টেমের প্রকারভেদ: ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওকে, এখন আমরা দেখব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা আমরা দেখব। তো প্রথমেই বলে রাখি, ভাইয়া তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলছি কেন? আমরা মনে করেন নিউটনের সূত্র পড়ার সময় বলেছিলাম নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। কই, কখনো তো শূন্যতম সূত্র বলি নাই। শূন্য আবার হইতে পারে নাকি শূন্যতম? বলতে পারতো তারা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র বলতে পারতো। শূন্যতম আবার হলো কেন? এরা শূন্যতম কি? কারো শূন্য আছে নাকি? আবার শূন্যের কোনো কিছু আছে? আচ্ছা, কেন এটাকে তাপগতিবিদ্যার জিরোথ ল বলা হয়, শূন্যতম সূত্র বলা হয়? তার কারণ হচ্ছে বেসিক্যালি তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে সেটা কিন্তু একদম সবার প্রথমে আবিষ্কৃত হয়ে গেল, দিয়ে দিল বিজ্ঞানীরা। এরপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাও দিয়ে দিল। এরপর তারা দেখতে পাচ্ছে যে আরও একটা সূত্র আসলে তাপগতিবিদ্যার সাথে জড়িত, যেটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের আগে দেওয়া দরকার ছিল। অর্থাৎ এই সূত্রটা এমন একটা সূত্র যেটা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রেরও ফান্ডামেন্টাল, বা এদেরকে বোঝার জন্য এটা আরও আগে দরকার। তাই তখন তারা তো আসলে আগেই নামকরণ করে ফেলেছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এখন এটা হচ্ছে তাদের আগে দেওয়ার দরকার। এখন তাদের আগে কি দিবে? ওয়ানের আগে তার কিছু নাই, জিরোই দিতে হবে। তাই এটার নাম তারা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়েছে। আমি আরেকবার বলি, কেন তাপগতিবিদ্যার শূন্যতম দিয়েছে? এটা কিন্তু পরবর্তীতে এসে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে এটা এতটা ফান্ডামেন্টাল বা এতটা মৌলিক, এটা সবার আগে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা দিতে পারে নাই আগে। তাই তারা এখন কি করবে? এটাকে তার তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র দেওয়া যাবে না, কারণ এই সূত্রটা না বুঝলে প্রথম দ্বিতীয় কোনোটাই বোঝা যাবে না। তাই এটা আগে বোঝা দরকার, তাই এটাকে তারা শূন্যতম সূত্র নাম দিয়েছে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা আমরা এখন পড়তে যাব। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে দেখো। তাপগতিবিদ্যার শূন্যতম বুঝতে হলে আমরা ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, মনে করো আমরা 3টা আইসোলেটেড সিস্টেম নিব। এই যে একটা আইসোলেটেড সিস্টেম, এরপর আরও একটা আইসোলেটেড সিস্টেম, আরও একটা আইসোলেটেড সিস্টেম, 3টা আইসোলেটেড আমরা সিস্টেম নিয়েছি। একটা সিস্টেমের নাম দিয়েছি আমরা এ,
একটা সিস্টেমের নাম দিয়েছি আমরা বি, আরেকটা সিস্টেমের নাম দিয়েছি আমরা সি। তাহলে এ বি সি তিনটাই হচ্ছে আইসোলেটেড সিস্টেম। প্রশ্ন হচ্ছে কেন আইসোলেটেড সিস্টেম? কারণ এর সাথে বি এর সাথে সি এর কারো সাথে কারো, এই তিনটা সিস্টেমের কারো সাথে কারোই ভরের আদান প্রদান হবে না, শক্তির আদান প্রদানও হবে না আইসোলেটেড হওয়ার কারণে। এখন আমি করব কি, আমি একটা কাজ করে দিব, সেটি হচ্ছে আইসোলেটেড, ভর শক্তি কোনোটা আদান প্রদান করবে না। তো আমি একটা বুদ্ধিমানের কাজ করে দিলাম, আমি এই জায়গায় পথটা ওপেন করে দিলাম। তাহলে এই জায়গায় যখন আমি পথ ওপেন করে দিব, তখন এর সাথে সি একটা কিসে আসবে, একটা তাপগতীয় সাম্য অবস্থায় চলে আসবে। এ এবং সি এর পথ যখন খুলে দিব, তখন এদের মধ্যে এক সময় কি হবে, তাপমাত্রা সমান হয়ে যাবে। এ এবং সি এর তাপমাত্রা সমান হয়ে যাবে। তাপমাত্রা সমান হওয়াকে আমরা বলি তাপগতীয় সাম্য অবস্থায় আসা। তাহলে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে তাপগতীয় সাম্য অবস্থা। তো তাপগতীয় সাম্য অবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপগতীয় সাম্য অবস্থা, ইংলিশে বলছি থার্মাল ইকুইলিব্রিয়াম। সো থার্মাল ইকুইলিব্রিয়াম কখন আসবে? তাপগতীয় সাম্য অবস্থা অথবা থার্মাল ইকুইলিব্রিয়াম এই জিনিসটা আসবে যখন তাপমাত্রা, দুটি সিস্টেমের তাপমাত্রা সমান হবে। তখন আমরা বেসিক্যালি এই কথাটা বলবো, দুটি সিস্টেমের তাপমাত্রা, টেম্পারেচার, এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন জিনিসটা সমান হবে? তাপমাত্রা সমান হবে। তাহলে দুটি সিস্টেমের তাপমাত্রা অথবা টেম্পারেচার যদি সমান হয় তখন আমরা সেটাকে বলি তাপগতীয় সাম্য অবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম। তো মনে করো এ এবং বি এর মাঝখানে যখন আমি পথটা খুলে দিলাম, এখন এরা কিন্তু আর আইসোলেটেড সিস্টেমে নেই। কারণ আমি তাদের পথ মাঝখানে যে ব্যারিয়ারটা ছিল সে ব্যারিয়ারটা খুলে দিলাম। ফলে এ এবং সি ইন্টারেকশন করলো এবং এক সময় এ এবং সি এর তাপমাত্রাটা সমান হয়ে যাবে। ঠিক যেমন গরম পানিতে বরফ রাখলে বরফ এবং গরম পানি মিলে এক সময় তাদের তাপমাত্রা সমান হয়ে যায়, তেমনি এ এবং সি এক সময় তাপমাত্রা সমান হয়ে যাবে। আর তাপমাত্রা সমান হয়ে যাওয়াকে, দুটি সিস্টেমের তাপমাত্রা বা টেম্পারেচার সমান হয়ে যাওয়াকে আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম অথবা তাপগতীয় সাম্য অবস্থা। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এ সিস্টেম এবং সি সিস্টেম কিসে আছে? তাপগতীয় সাম্য অবস্থায় আছে। আমি সেটাকে লিখে দিলাম এখানে এ, তারপর এভাবে করে দেখালাম সি, এরা কিসে আছে? তাপগতীয় সাম্য অবস্থায় আছে। তা আমি তাপগতীয়টা লিখলাম না, সাম্য অবস্থা লিখলাম। আচ্ছা, এবার আরেকটা কাজ করি আমরা, বি এবং সি এর যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাও খুলে দেব। ফলে বি এবং সি এর ব্যারিয়ার খুলে দিলে তারাও এক সময় ইন্টারেকশনের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে একসময় বি সিস্টেম এবং সি সিস্টেমের তাপমাত্রা সমান হয়ে যাবে। আর তাপমাত্রা সমান হওয়াকে বলছি থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপগতীয় সাম্য অবস্থায় আসা। তাহলে আমরা আবার বলতে পারি বি সিস্টেমটা আর সি সিস্টেমটা কিসে আছে? ওই দুইটা সিস্টেম আবার সাম্য অবস্থায় আছে। কেন? কারণ তাদের মাঝখানে আইসোলেটেড সিস্টেম ছিল, ব্যারিয়ার খুলে দিয়েছি তাই। কিন্তু দেখো তো, এ সিস্টেম এবং বি সিস্টেমের মাঝখানে কিন্তু ব্যারিয়ারটা আমরা খুলে দিই নাই। তাহলে এ এবং বি এর মাঝখানে একটা ব্যারিয়ার আছে। ফলে এ কিন্তু কিসে নেই? এরা কিন্তু ব্যারিয়ার খোলা নাই। এ এবং বি সিস্টেমের ব্যারিয়ার কিন্তু আমরা খুলি নাই। তারপরও এই যে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে, তারপরও এই দুটো সিস্টেমও কিসে থাকবে? সাম্য অবস্থায় থাকবে। কিভাবে এই দুটো সিস্টেমও সাম্য অবস্থায় থাকবে দেখো খুব ভালো করে। এই যে দেখো, আমরা এটা প্রমাণ করে দিই তোমাদেরকে। এর তাপমাত্রা যা, সি এর তাপমাত্রাও তা। আবার সি এর তাপমাত্রা যা, বি এর তাপমাত্রাও তা। তাপগতীয় সাম্য অবস্থা হয়ে গেল না? তাহলে এর তাপমাত্রা মনে করো এক্স, তাহলে সি এর তাপমাত্রা কত হবে? তারা তো তাপগতীয় সাম্য অবস্থা, আর তাপগতীয় সাম্য অবস্থা বলতে তো টেম্পারেচার সমান বোঝাচ্ছি। সো সি এর তাপমাত্রাও এক্স হবে। আবার সি এর তাপমাত্রা এক্স, সি এবং বি কিসে আছে? সাম্য অবস্থায় আছে, তাহলে বি এর তাপমাত্রাও এক্স হবে। তাহলে বলো তো, এর তাপমাত্রা এক্স হলে সি এর তাপমাত্রা এক্স হচ্ছে, আবার সি এক্স হলে বিও এক্স হচ্ছে। তাহলে এ এবং বি এর তাপমাত্রা কত? এ এবং বি এর তাপমাত্রাও এক্স। তাহলে দেখো, এ এবং বি এর মাঝখানে ব্যারিয়ার খুলি নাই। তাহলে ব্যারিয়ার না খুলেও তাদের মাঝখানে যে একটা ব্যারিয়ার আছে, তারা যে একটা আইসোলেটেড সিস্টেম হওয়ার পরও তাদের দুইটা তাপমাত্রা সেম হয়ে গেল। আর তাপমাত্রা সেম হয়ে গেলে থার্মাল ইকুইলিব্রিয়াম বলছি। তাহলে আমরা বলতে পারি এই দুইটা যদি সাম্য অবস্থায় থাকে, এ এবং সি, বি এবং সি যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে এ এবং বিও সাম্য অবস্থায় থাকবে। যদিও তাদের মাঝখানে কোনো ব্যারিয়ার খুলে নাই, কিন্তু তারাও সাম্য অবস্থানে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদেরকে বলে দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সাথে
দেখো এই সিস্টেমটা ওর সাথে, এই সিস্টেমটা ওর সাথে, তাহলে দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সাথে তাপগতীয় সাম্য অবস্থায় থাকলে, সাম্য অবস্থা অনেক ধরনের হতে পারে। কেমন সাম্য অবস্থা? অনেক ধরনের হতে পারে। ওজনের সাম্য অবস্থা হতে পারে, ভরের সাম্য অবস্থা হতে পারে, আয়তনের সাম্য অবস্থা হতে পারে। এখানে এসব সাম্য অবস্থা নিব না, আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে থার্মোডাইনামিক্স। আমরা শুধুমাত্র তাপমাত্রা, তাপগতি এসব নিয়ে থাকবো। সো আমাদের সাম্য অবস্থাটা কেমন হওয়া চাই? তাপগতীয় সাম্য অবস্থা হওয়া চাই, থার্মাল ইকুইলিব্রিয়াম হতে হবে। তাহলে দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সাথে কেমন সাম্য অবস্থা? তাপগতীয় সাম্য অবস্থায় থাকলে তাহলে ওই দুটি সিস্টেম নিজেদের মধ্যেও কি থাকে? তাপগতীয় সাম্য অবস্থায় থাকে। আর ইংলিশ ভার্সনে যারা হচ্ছে কি বলতে পারি? ইফ টু সিস্টেম উইল থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ another system or third system, then this two system will also কি থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দুটি সিস্টেম, তাহলে আমরা সূত্রটা লিখছি, দেখো সূত্রের বিবৃতি। তাহলে সূত্রটা কি? তাপগতিদার শূন্যতম সূত্র। দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সাথে, তৃতীয় একটি সিস্টেমের সাথে কিসে থাকলে? তাপগতীয় সাম্য অবস্থায় থাকলে, সাম্য অবস্থায় থাকলে ওই দুটি সিস্টেম নিজেদের মধ্যেও তাপগতীয় সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থায় থাকবে। ওকে, তাহলে দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সাথে তাপগতীয় সাম্য অবস্থায় থাকলে ওই দুটি সিস্টেম নিজেদের মতো তাপগতীয় সাম্য অবস্থায় থাকবে। আচ্ছা, ইংলিশ ভার্সনে যারা আছো কি বলবো আমরা? ইফ টু সিস্টেম উইল বি থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ থার্ড সিস্টেম, দেন দিস টু সিস্টেম উইল অলসো বি থার্মাল ইকুইলিব্রিয়াম। যদি দুটি সিস্টেম থার্ড একটা সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, দেন ওই দুটো সিস্টেম নিজেদের মধ্যে কি থাকবে? থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা হচ্ছে আমাদের তাপগতিদার শূন্যতম সূত্র। এবং এটার প্রমাণটা আমরা এভাবে করে দেখাতে পারি। তো তাপগতিদার শূন্যতম সূত্রটা কে দিয়েছেন? এটা দিয়েছেন R.H. ফাউলার। R.H. ফাউলার নামক একজন বিজ্ঞানী এই সূত্রটা প্রদান করেছেন। এখন এই সূত্রটা অ্যাপ্লিকেশনটা কোথায়? তাপগতিদার শূন্যতম সূত্রের অ্যাপ্লিকেশনটা কোথায়? এই সূত্রের অ্যাপ্লিকেশনটা আমরা তোমাদেরকে দেখাতে পারি পানির তৈল বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে ট্রিপল পয়েন্ট পড়েছি পানির তৈল বিন্দু, ওই তৈল বিন্দুর ক্ষেত্রে এই সিস্টেমটার অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পারি। তাহলে চলো এই সিস্টেমটা, এই সূত্রের অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখে আসি। পানির তৈল বিন্দু তাপমাত্রা। তাহলে দেখো সূত্রের অ্যাপ্লিকেশনটা, দেখো চিন্তা করে নাও, এটা হচ্ছে আমাদের আইস, এটা হচ্ছে আমাদের ওয়াটার, আর এটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প। জলীয় বাষ্পকে ভেপার বললাম, ভেপার। হ্যাঁ, ওকে। তাহলে দেখো তো আইস এবং ওয়াটার কত ডিগ্রি তাপমাত্রায় তারা সাম্য অবস্থায় থাকে? বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার ওয়াটার এবং ভেপার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকে। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আইসের সাথে ওয়াটার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার যদি আমরা বলি ওয়াটারের সাথে ভেপার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকবে। তাহলে দেখো তো ব্যাপারটা ওই আগের সাথে যদি মিলিয়ে নিই, আইস এবং ভেপার কি কখনো সাম্য অবস্থায় থাকে? না, আইস এবং ভেপার তো সাম্য অবস্থায় থাকে না। কিন্তু আমরা বলতে পারি এই যে এটা সাম্য অবস্থায় থাকলে, এরা সাম্য অবস্থায় থাকলে আইস এবং ভেপারও এক সময় না এক সময় তারা এমন একটা তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকবে। তাহলে আইস এবং ভেপারও সাম্য অবস্থায় থাকবে। এই যে এই কন্ডিশন হতে আমরা বলতে পারি আইস এবং ভেপারও কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে। আর আইস এবং ভেপার সাম্য অবস্থায় থাকার মধ্য দিয়ে তিনজনই আসলে সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই ঘটনাটা কখন ঘটবে? এই ঘটনাটা ঘটবে 4.58 মিলিমিটার মার্কারি চাপ যদি আমরা প্রয়োগ করতে পারি। চাপ প্রয়োগ করতে পারলে 216.16, আমি দুঃখিত, 273.16 কেলভিন তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে। তাপমাত্রায় আইস, ওয়াটার, ভেপার কিসে থাকবে? থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা যে বললাম আইস, ওয়াটার, ভেপার কখন সাম্য অবস্থায় থাকবে?
যদি আমরা 4.58 মিলিমিটার মার্কারি চাপ অ্যাপ্লাই করতে পারি তখন 273.16 কেলভিন তাপমাত্রায় এই তিনটা সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, খুব ভালো কথা, এই দুটো সাম্য অবস্থায় থাকবে। তো এই তাপমাত্রাটাকে আমরা বলি, যেই তাপমাত্রায়, তাহলে ভালো করে খেয়াল করো ডেফিনেশনটা, এই তাপমাত্রাকে আমরা বলি পানির তৈল বিন্দু বা ট্রিপল পয়েন্ট। এটাকে আমরা বলি পানির তৈল বিন্দু বা ট্রিপল পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি ডেফিনেশনটা লিখি তাহলে ডেফিনেশনটা কী হবে? ডেফিনেশনটা হবে যে তাপমাত্রায় এত চাপে বরফ, পানি এবং জলীয় বাষ্প সাম্য অবস্থায় থাকে অথবা আইস ওয়াটার ভেপার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পানির তৈলবিন্দু তাপমাত্রা। আমি আরেকবার বলছি, পরীক্ষায় অনেক বেশি আসা একটা ডেফিনেশন হচ্ছে ট্রিপল পয়েন্ট কি বা পানির তৈলবিন্দু তাপমাত্রা কি। পরীক্ষা অনেক বেশি আসা একটা ডেফিনেশন, আমরা কি বলবো? 4.58 মিলিমিটার মার্কারি চাপে যেই তাপমাত্রায় অথবা তোমরা এর নির্দিষ্ট চাপে বলতে পারো, নির্দিষ্ট চাপে যেই তাপমাত্রায় বরফ, জলীয়বাষ্প এবং পানি সাম্য অবস্থায় থাকবে তাকে পানির তৈলবিন্দু তাপমাত্রা বলে। আমি ছোট্ট করে একটু লিখে দিই যে নির্দিষ্ট চাপে, এই কথাটা ফার্স্ট অফ অল বলতে হবে কারণ চাপ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায়, এরপর কি বলবো? পানির তৈলবিন্দু বলছি না, কাজে বরফ বলতে হবে, পানি বলতে হবে, জলীয় বাষ্প বলতে হবে। জবা লিখলাম, জবা মানে জলীয় বাষ্প কিসে থাকবে? সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। কেমন সাম্য অবস্থা সেটাও বলতে হবে, তাপগতীয় সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, ওই তাপমাত্রাটাকে আমরা কি বলি? ওই তাপমাত্রাকে আমরা বলি, যে তাপমাত্রা বললাম না, ওই তাপমাত্রাকে আমরা বলি পানির তৈলবিন্দু তাপমাত্রা বা ট্রিপল পয়েন্ট। এবং সেটাও কত? সেটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি চাপে 273.16 কেলভিন। চাপ যদি চেঞ্জ করি এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তো আমরা নর্মালি এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিই। ঠিক আছে, তাহলে এটা ছিল পানির তৈলবিন্দুর তাপমাত্রা। তো আমরা একটু পুরোটা রিভিউ করে দিই। প্রথমে আমরা পড়েছি সিস্টেম, আমাদের এই পুরোটা হচ্ছে ইউনিভার্স থেকে যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আলাদা করে নিই সেটা সিস্টেম, আর সিস্টেমের বাইরে যা কিছু আছে তা সারাউন্ডিংস। তাহলে আমরা বলতে পারি সিস্টেম, সারাউন্ডিংস দুটা মিলে ইউনিভার্স। ওকে, এরপর তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদেরকে কি বলে? দুটি সিস্টেম যদি তৃতীয় একটি সিস্টেমের সাথে তাপগতীয় সাম্য অবস্থায় থাকে, তাপগতীয় সাম্য অবস্থায় থাকার অর্থ কি? তাপমাত্রা সমান। তাহলে তাপমাত্রা সমান থাকে, তাহলে ওই দুটি সিস্টেম নিজেদের মধ্যে কি থাকবে? তাপগতীয় সাম্য অবস্থায় থাকবে। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এবং এই সূত্র দিয়েছেন আর.এইচ. ফাউলার নামক একজন বিজ্ঞানী। আচ্ছা, এবং এটার একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা পানির তৈলবিন্দুর অ্যাপ্লিকেশনটা দেখাতে পারি। তো এটা ছিল আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আলোচনা।